কিছুদিন পর কি ঘটবে জানেন? এন্টারপ্রেনিয়রশিপ যারা আছে, এন্টারপ্রেনিয়র আছে যারা, এনাদের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। কারণ হচ্ছে যে চাকরির বাজার খুবই খারাপ। তারপর বর্তমানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে টিকে থাকা মুশকিল। তো কিছুদিন পরে দেখবেন যারা হচ্ছে উদ্যোক্তা, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, এদের সাথে মেয়ের বিয়ে দিবে, চাকরিজীবীদের সাথে মেয়ের বিয়ে দিবে না। কি নাজিম ভাই, তাই না? জি ভাই, বিষয়টা তো তাই দেখতেছি ভাই সব তারপরে তো কাপড় ব্লগ টক সবই তো আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ভাইয়া আমি কিন্তু সরকারি চাকরিজীবী রিজেক্ট করে প্রাইভেট জব হোল্ডারকে বিয়ে করেছি ভাইয়া, তাও অ্যারেঞ্জ ম্যারেজ। ওয়াও, জিতছেন আপনি। থ্যাংক ইউ সাবাস। ভাইয়া লাইভ কি আবার শুরু করছেন? হ্যাঁ দিয়েছি, একটু শেয়ার করে দেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে জীবনটা যেখানে ভালো থাকবে সবাই কিন্তু সেটাই চায়। এখন আমাদের জীবনগুলো হয়ে গেছে কেমন, আমরা একটু বেশি বেশি চাই সব সময়। গাড়ি থাকলে বাড়ি চাই, বাড়ি থাকলে নারী চাই। ব্যাপারটা হচ্ছে এরকম। যখন সব কিছুই থাকে তখন হচ্ছে খাবার বেশি চাই, যখন খাবার বেশি থাকে তখন মৃত্যু এসে নিয়ে যায় আমাদের। এই হচ্ছে ঘটনা। জি ভাইয়া, চাই আর চাই, এটাই সমস্যা। মানে পাওয়ার, চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ আছে। পাইছি শেষ, কিন্তু চাওয়ার শেষ নেই। হ্যাঁ এটা পাইছে হইছে, আর এটা আর তো দরকার নেই, কিন্তু অন্যটা হইলে ভালো হয়। একটা পাইলে আরেকটা চাই। তো ব্যাপারটা ঘটছে এরকম, একটা বিয়ে করছি আর একটা বিয়ে করতে চাই। কারো কারো ক্ষেত্রে এমনটা ঘটে। আর যে বিয়ে করে নাই সে একটাও বিয়ে করতে পারতেছে না। তো এখন ঘটনাটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর লাইন পানা করে গেল ভাই, এই জগতে হাসে বেশি চাই যা আছে ভুরি ভুরি। এটা ছন্দটা মনে পড়ে গেল হঠাৎ। এটার বাস্তবিক প্রমাণ কোথায় পাবেন জানেন? আপনি কোনো সিনিয়র ভাইদের কাছে বা বোনদের কাছে কেউ যদি টিউশন চায়, যে ভাইয়া আপু আমাকে একটা টিউশন দিয়েন, জীবনটা গেল আপনাকে সে টিউশন দিবে না। একদম সত্যি কথা ভাই, একদম আবার সত্যি কথা, আবার যদি 100% হচ্ছে সত্যি আপনি কথা। চিন্তা করেন, আপনার একটা ফ্রেন্ডকে বললেন যে আমাকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দাও বা বিয়ে করতে চান, তো দেখবেন যে আপনার জন্য নাই। প্রয়োজনে সে 2-3টা প্রেম করবে, কিন্তু আপনাকে দিবে না। তো এই প্রেমের দিলে ক্ষেত্রে কি আর তার বাদ থাকবে নাকি? দিলে তো টিউশনের তার ক্ষেত্রে কোনো ভ্যালু ব্যাপারগুলো থাকবে না, হচ্ছে ভ্যালু এরকম তো আমার যাবে। জেলাস, এটা এখানে জেলাস কাজ করে ভাই। হয়। তো এই ঘটনাটা আমরা এই কবিতার মধ্যে এই বিষয়গুলো আমরা কিন্তু পাবো। এখানে মূলত হচ্ছে এমির বাবা মা চায় যে সোলজারের সাথে বিয়ে দিবে না। কারণটা কি? মেইন কারণগুলো কি ছিল? সে তার কোন বাড়ি নেই। আইডেন্টিটি ছিল না। মেইন কথা হচ্ছে তার কোনো আইডেন্টিটি নাই, সমাজে তার কোনো সম্মান নাই। আপার ক্লাস সোসাইটির মানুষের সাথে বিয়ে দিলে তার মেয়ে একটু ভালো থাকবে, টাকা পয়সাওয়ালা টাকলু বা জামাই থাকলে হচ্ছে টাকা পয়সার চিন্তা কম হবে, কিছু খেয়ে হইলেও বেঁচে থাকবে। এখন ওই সংসারগুলোতে মানে এই চিন্তাটা হচ্ছে সোলজার করেছিল যে ঠিক আছে আপনি টাকা পয়সা থেকে বিয়ে দিচ্ছেন ভালো কথা, কিন্তু হচ্ছে সেখানে যে সুখে থাকবে আপনার মেয়েটা তো আপনি বলতে পারবেন না। আমাকে ভালোবাসে, আমার সাথে বিয়ে হলে হয়তো ভালো থাকতো, কিন্তু আপনি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কারণে শুধু টাকা দেখে বিয়ে দিলেন। সেখানে তাদের সম্পর্কটা কেমন হবে, তাদের হচ্ছে বনিবনা হবে কিনা, ঝগড়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনি চিন্তা করতেছেন না। বয়স বেশি হচ্ছে হোক সমস্যা নেই, কিন্তু আপনি সেখানেই বিয়ে দিচ্ছেন। তো এই সব একটা আক্ষেপ ছিল সোলজারের মনে। তো এই ঘটনাটা কেমন, আদার সোলজারের কাজটা কি, কবিতাটা শুরু হয় এমন একটা পর্যায়ে, টেমস নদী দিয়ে তাদের হচ্ছে জাহাজ চলতেছিল, সে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখান থেকে লক্সলি হলটাকে দেখা যাচ্ছিল। সেইখানেই মূলত হচ্ছে স্পিকার এই আদার সোলজারদের উপলক্ষে বা তাদের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলতেছিল। তাহলে এখানে লিসেনার হচ্ছে আদার সোলজার্স, আর স্পিকার হচ্ছে আমাদের কবি বা সোলজার। তো এখানে তিনি এখন কি দেখতেছে, এখানে যে এমির বাবা মা সেই লক্সলি হল ছিল, সেই লক্সলি হল পড়ে আছে, তার পাশে পাশে বড় বড় ভবন হয়েছে, অনেক নানান কলকারখানা হয়েছে, অর্থাৎ শিল্পায়নের ব্যাপারটাকে ফুটিয়ে তোলে, আগের সময় বর্তমান সময়ের পার্থক্যটা ফুটিয়ে তোলে। এবং পরবর্তীতে এমির হাজব্যান্ডের কথা বলে, তার বাবা মার কথা বলে, এমির কথা বলে। বিষয়টা ক্লিয়ার, মূল ব্যাপারটা? জি ভাইয়া, জি ভাইয়া। লিসেনার কি এখানে আদার সোলজার ওরা? জি। আচ্ছা, অপরদিকে আমাদের আচ্ছা এই কবিতাটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, সংশয়, যে ভাই এই জিনিসটা কি হওয়ার কথা লক্সলি হল নিয়ে? না ভাইয়া, না ভাইয়া। ওকে, নেক্সট, আমাদের নেক্সট কবিতা হচ্ছে ইনুনি। ইনুনি নিয়ে, এটা ইনুনি হচ্ছে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। হ্যাঁ,
তবে আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করি, আমাদের এই জায়গাটাতে প্রশ্নের মধ্যে আমরা একটা বিষয় পাবো, সেটা একটু আমরা এই লক্সলি হল কবিতাটা থেকে দেখে নিই, তাহলে এই প্রশ্নটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মিথ এন্ড লিজেন্ডের মধ্যে একটা টপিক আছে অন্যদের মনে থাকার কথা। এই যে লক্সলি হল, উই ফাইন্ড দ্য রেফারেন্স অফ ওরিয়ন এন্ড প্লেইডেস। এই কবিতার মধ্যে ওরিয়ন এবং প্লেইডেসের একটা উদাহরণ দিয়েছিল হচ্ছে আমাদের স্পিকার। তিনি কি বলেছিল, গ্রিক মাইথোলজি অনুসারে ওরিয়ন হচ্ছে একজন জায়ান্ট বা একজন দৈত্য, যিনি মূলত কি করেছিল, 7 প্লেইডেস অর্থাৎ অ্যাটলাসের 7জন কন্যা ছিল যারা খুবই সুন্দরী, এবং তাদেরকে পাওয়ার জন্য ওরিয়ন তাদের পিছে পিছে সবসময় ঘুরতো। তো এই 7জন প্লেইডেসের নাম হচ্ছে অ্যালকায়নি, সিলিয়ানো, ইলেকট্রা, মাইয়া, ম্যারোপি, স্ট্রোপি, টাইগেট, এই 7জন। তো যখন তাদের পিছনে ঘুরতেছিল, জিউস কিং অফ গড তিনি কি করেছিল, এই প্লেইডেসদের এই কন্যাদেরকে স্টার বা তারায় পরিণত করে দিয়েছিল, যাতে করে ওরিয়নের হাত থেকে তারা দূরে সরে যায়। ঠিক আছে? In the poem, Orion may be interpreted as the speaker while Pleiades as a Emmy. তো প্লেইডেসকে এখানে এমি হিসেবে চিন্তা করা হয়েছে, আর ওরিয়ন হচ্ছে এদিকে আমাদের স্পিকার। যেমন এই ওরিয়ন হচ্ছে প্লেইডেসদের পিছনে ছুটতো, আর এরকম সোলজার এমির পিছনে ছুটতেছিল। তো এমি যেমন হচ্ছে আলাদা জায়গায় তার বাবা বিয়ে দিল, ঠিক অপরদিকে প্লেইডেসদের স্টার বা তারায় পরিণত করে দিয়েছিল। কারণ কি, যাতে ওরিয়ন বা আমাদের স্পিকার এনাদের হাতের নাগালে চলে যায়, বাইরে চলে যায়। ক্লিয়ার? তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের এই প্রথম পয়েন্ট আসবে একটা প্রশ্নের। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট যে কবিতাটা সেটা হচ্ছে ইনোনি। ইনোনি হচ্ছে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। তো আমরা এখানে যে 4টা কবিতা পড়বো তার মধ্যে একটা হচ্ছে লক্সলি হল। লক্সলি হলের মধ্যে আমরা শুধুমাত্র মাইথোলজিক্যাল ক্যারেক্টার হিসেবে ওই যে 7 প্লেইডেস, ওরিয়ন, এই ক্যারেক্টারগুলোকে পাই। ঠিক আছে? আর ইনোনি হচ্ছে নিজে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। এখন মাইথোলজিক্যাল বা লিজেন্ডারি ক্যারেক্টারের মধ্যে একটা ব্যাপার আমাদের লক্ষণীয়। ব্যাপারটা কিরকম, মাইথোলজিক্যাল হচ্ছে পৌরাণিক যে গল্পগুলো ছিল, যেমন ইলিয়াড, হোমারের লেখা, ওডিসি, অ্যাগামেমনন, সেই যে আমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলাম ইডিপাস রেক্স, এইখানকার ক্যারেক্টারগুলোকে আমরা কি বলবো, কিছু কিছু লিজেন্ডারি ক্যারেক্টার আছে, কিছু কিছু হচ্ছে মাইথোলজিক্যাল ক্যারেক্টার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে মাইথোলজিক্যাল স্টোরি। সেই স্টোরিগুলো থেকে যে ক্যারেক্টারগুলো নেওয়া হয় সেগুলোকে মাইথোলজিক্যাল ক্যারেক্টার বলা হচ্ছে। তো এই ইনোনি হচ্ছে একজন দেবী। ইনোনি ইজ আ ফিগার ফ্রম গ্রিক মাইথোলজি। ইনোনির হাজবেন্ডের নাম কি ছিল? প্যারিস। সেই প্যারিসের বাবা মাকে, প্যারিসের বাবা মাকে কিং প্রায়াম এন্ড হেকুবা। কথাকার রাজা ছিল ট্রয়ের। তাহলে এটা কথাকার গল্প, আমাদের ইলিয়াড থেকে নেওয়া। ইলিয়াড থেকে নেওয়া একটা স্টোরির উপর বেস করে এই কবিতাটা লেখা। তো এখানে আমরা যদি খেয়াল করি, ইনোনি ইজ আ ফিগার ফ্রম গ্রিক মাইথোলজি নোন প্রাইমারিলি অ্যাজ আ নিম and the first wife of Paris, the prince of Troy. She is associated with Mount Ida. তারা মাউন্ট আইডায় আসলে বসবাস করেছিল। বোঝা যায় ব্যাপারগুলো? তো এদের মধ্যে এই প্যারিস এবং ইনোনির মধ্যে যখন বিয়ে হয়, বিয়ের পরবর্তী সময়ে একটা ঘটনা আমরা এখানে লক্ষণীয় দেখতে পাই। সেই ঘটনাগুলো একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। এখানে আমরা বেশ কিছু ক্যারেক্টার পাবো, যেমন হচ্ছে ইনোনি একটা ক্যারেক্টার, প্যারিস একটা ক্যারেক্টার, এরপর হচ্ছে মূলত হচ্ছে এরিস, হেরা, এথেনা, আফ্রোদিতি। আফ্রোদিতি হচ্ছে একজন দেবী, ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী। এথেনা সে হচ্ছে উইজডম এবং কারেসের দেবী। হেরা সে হচ্ছে জিউসের ওয়াইফ, সে হচ্ছে উইমেন এবং চাইল্ড এটার দেবী। হ্যাঁ, বুঝতে পারছেন? আর এরিস হচ্ছে মূলত হচ্ছে চ্যাওস এন্ড ক্রিয়েটস চ্যাওস। মূলত হচ্ছে এখানে প্যালাস এন্ড থেটিস এর অনেকগুলো গল্প আছে, যেগুলো আসলে আপনার 4th ইয়ারে গিয়ে আরো বেশি ক্লিয়ার হবেন। তো ইনোনি হচ্ছে আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত কবিতা। এই কবিতাতে তিনি গ্রিক পৌরাণিক চরিত্র ইনোনি এবং তার প্রেমিক বা তার হাজব্যান্ড প্যারিসের জীবনের কিছু ঘটনা বর্ণনা করেছেন। আলফ্রেড টেনিসন স্পেন ভ্রমণের সময় পাইরেনিস পর্বতমালা পরিদর্শন করেছিলেন। এই ঘটনাকে তিনি ড্রামাটিক মনোলগের মাধ্যমে প্রকাশ করেছেন। তো
তো এই কবিতাগুলোর মধ্যে মূলত এখানে ইনোনির প্রথমত ইনোনির প্রাকৃতিক সৌন্দর্যটা বলা হয়। কবিতার শুরুতে নদী, রিভার গডেসেস এর মেয়ে, নদী দেবতার মেয়ে ছিল ইনোনি, এর প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। ইনোনি এর মনটা ব্যথায় জর্জরিত ছিল, তার চোখগুলো ছিল অশ্রু দ্বারা পরিপূর্ণ, তার হৃদয় ছিল ভালোবাসায় পরিপূর্ণ, কিন্তু তার মন ভেঙে গিয়েছিল। সে আইডা উপত্যকায় একা একা বসে মনের দুঃখ প্রকাশ করতেছিল, যাতে এক মুহূর্তের জন্য হইলেও তার মনের ব্যথাগুলো সবাই ভুলে যেতে পারে। এই পর্বতমালায় প্যারিস থাকতো। সে বাঘের চামড়া পরিধানকৃত একটি পোশাক পরে ইনোনির সামনে হাজির হয়েছিল। তার চুলগুলো তার ঘাড় পর্যন্ত দোল খাচ্ছিল। ইনোনি যখন তাকে প্রথমবারের মতো দেখে তখনই তার প্রেমে পড়ে গিয়েছিল। তারপরে ইনোনি তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে শুধুমাত্র প্যারিসকেই ভালোবাসতেছিল। তারা একজন আরেকজনকে আলিঙ্গন করত, অনেক ভালোই কাটছিল তাদের দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে দুর্ভোগ নেমে আসে, আর এই ঘটনাটাই ইনোনি খুব দুঃখের সাথে তার মাকে শোনাচ্ছিল। তো ড্রামাটিক মনোলগ কিভাবে? এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। কেন? কারণ ড্রামাটিক মনোলগটা কি? যেখানে যেটা এক ধরনের কবিতা যেখানে একজন স্পিকার তার জীবনের গল্প বর্ণনা করবেন এবং তার সামনে থাকবে একজন অথবা অনেকজন নীরব শ্রোতা যারা কোনো কথা বলবে না। তো ইনোনি হলো এই কবিতার স্পিকার। প্যারিসের সাথে ইনোনির ভালোবাসার সম্পর্ক, তাদের সেই সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে গেল, প্যারিস কিভাবে ইনোনিকে ছেড়ে অন্য একটা মেয়ের জন্য চলে গেল, এই সব দুঃখের গল্প ইনোনি প্রকাশ করতেছিল তার মায়ের সামনে। ক্লিয়ার? তো এরপরে কবিতায় মূলত হচ্ছে একটা গোল্ডেন অ্যাপলের কথা বলা হয়। গ্রিক মাইথোলজি থেকে গোল্ডেন অ্যাপলের গল্পটা উল্লেখ করেন কবিতায়। প্যালাস এবং থেটিসের বিবাহের অনুষ্ঠান হচ্ছিল। প্যালাস এবং থেটিসের বিবাহের অনুষ্ঠান হচ্ছিল। এই প্যালাস এবং থেটিস কে জানেন? সেই বীর বিখ্যাত অ্যাকিলিসের বাবা মা। তো সকল অলিম্পিয়ান দেবদেবীদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে একমাত্র একজন ব্যক্তি এরিস, ERIS, এই এরিসকে নিমন্ত্রণ করা হয়নি। ইরিসকে গড অফ কেয়াস বলা হয়, অর্থাৎ সে হলো হট্টগোল বা গোলমালের দেবতা। সে যেখানেই যায় সেখানে গোলমাল সৃষ্টি করে, যার কারণে চিন্তা করেছিল একে এই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা যাবে না, তাকে নিমন্ত্রণ করা হয়নি। তো যখন ইরিস দেখে যে এই বিয়ের অনুষ্ঠানে সকল দেবদেবীদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই এখানে উপস্থিত হয়েছে, কিন্তু শুধুমাত্র তাকে বলা হয়নি বিয়ের কথা, সে অনেক মন খারাপ করে এবং সে চায় এই বিবাহের অনুষ্ঠানে একটা হট্টগোল সৃষ্টি করবে। যার কারণে সে তিনজন দেবীর মধ্যে একটা টুইস্ট ছেড়ে দেয় এবং বলে এই তিনজনের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর। তো ব্যাপারটা ঘটা এইভাবে, সেখানে মূলত হচ্ছে জিউসের ওয়াইফ হেরা এবং তার দুই মেয়ে এথেনা এবং হচ্ছে আফ্রোদিটি বসেছিল একটা টেবিলে। সেখানে উপর থেকে একটা আপেল, সোনার আপেল ফেলে দেয় এবং সে আপেলের মধ্যে লেখা ছিল, কি লেখা ছিল? ফর দ্য ফেয়ারেস্ট। মনে পড়ে? ফর দ্য ফেয়ারেস্ট, অর্থাৎ এটা যে সব থেকে বেশি সুন্দর তার জন্য। ঠিক আছে? ফর দ্য ফেয়ারেস্ট এই জিনিসটা লিখেছিল। তো ইরিস মূলত হচ্ছে এখন এখানে মূলত জিউস তো ঝামেলায় পড়ে গেল, নারীদের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর। এখানে তার ওয়াইফ এবং তার দুই মেয়ে, সে তো এখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে জিউসকে যে বলো এই গোল্ডেন আপেলটা কার, কে সব থেকে বেশি সুন্দরী। তো ইরিস এই বিবাহের অনুষ্ঠানে আসার পরে সবাইকে একটা সোনা, মূলত সোনার আপেল দেখায়, তাদেরকে দেখাচ্ছিল, সেখানে লেখা ছিল ফর দ্য ফেয়ারেস্ট। ইরিস মূলত তিনবার এখানে টস করে, তিনবার আলাদা আলাদা তিনটা দেবীর নাম উঠেন, তারা হলো হেরা, এথেনা এবং আফ্রোদিটি। এখন তাদের তিনজনের মধ্যে কনফিউশন বেঁধে যায় যে আসলে তো কে সবচেয়ে বেশি সুন্দরী। আর এইটা ভাবতেই শুরু হয়ে গেল যে তাদের মধ্যে একটা গোলমালের ব্যবস্থা হচ্ছে। তো এই বলে যে আমি বেশি সুন্দরী, আরেকজন বলে আমি বেশি সুন্দর, এভাবে আরেকজন বলে আমি বেশি সুন্দর। অবশেষে তারা তিনজন ঠিক করে তারা জিউসের কাছে যাবে। তারা তিনজন মিলে জিউসের কাছে যায় এবং পুরো ঘটনাটা খুলে বলে। জিউস বলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সে দিতে পারবে না, এটার সমাধান একমাত্র কোনো মানুষ জাতি দিতে পারবেন। যার কারণে জিউস প্যারিসের কথা বলে। জিউস প্যারিসকে আনার জন্য তার মেসেঞ্জার হারমিসকে বলেন। প্যারিস সেই সময় মাউন্ট আইডাতে তার প্রেমিকার সাথে মধুর সময় কাটাচ্ছিলেন, অর্থাৎ ইনোনির সাথে। হারমিস সেখান থেকে প্যারিসকে বিচারক হিসেবে নিয়ে আসেন। জিউস বলেন প্যারিস যে সিদ্ধান্ত নিবে সেটাই তাদের সবাইকে মেনে নিতে হবে, অর্থাৎ প্যারিস সিলেক্ট করবে কে বেশি সুন্দরী। তো এখন বর্তমানে আমরা যেমন দেখি
কেউ কোনো কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। তো এবার হেরা হচ্ছে স্বর্গের রানী এবং জিউসের স্ত্রী, এবং অন্য দিক থেকে আবার জিউসের বোন। তো তিনি হলেন ক্ষমতার দেবী। তিনি প্যারিসকে অফার করলেন, প্যারিস যদি তাকে সুন্দরী হিসেবে সিলেক্ট করে তাহলে সে প্যারিসকে ইউরোপ ও এশিয়ার রাজা বানিয়ে দেবেন, যেহেতু সে ক্ষমতার দেবী। এবং অপরদিকে তার এক মেয়ে এথেনা, তিনি বলেন যে সে হচ্ছে জ্ঞান, সাহস এবং উৎসাহ, যুদ্ধের দেবী। তিনি প্যারিসকে অফার করেন, প্যারিস যদি তাকে সুন্দরী হিসেবে সিলেক্ট করে তাহলে প্যারিসকে সে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বানিয়ে দেবেন, এবং তাকে এমন কিছু জ্ঞান দান করবেন যার দ্বারা প্যারিস কোনোদিনই কোনো যুদ্ধে পরাজয় বরণ করবেন না। অপরদিকে আরেকজন আফ্রোদিতি হচ্ছে ভালোবাসা ও সৌন্দর্যের দেবী। তিনি প্যারিসকে অফার করেন, প্যারিস যদি তাকে সুন্দরী হিসেবে সিলেক্ট করে তাহলে সে প্যারিসকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দিবেন। বিচারক হিসেবে প্যারিস খুবই কনফিউজ। সে অনেক চিন্তা ভাবনা করার পরে আফ্রোদিতিকে সবচেয়ে সুন্দরী হিসেবে মনোনীত করে। প্যারিসের এই সিদ্ধান্ত শুনে তার প্রেমিকা ইনোনি খুবই কষ্ট পায় এবং তার মনে হয় সে মারা যাবে। শর্ত অনুযায়ী আফ্রোদিতি প্যারিসকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দেওয়ার জন্য ট্রয় নগরীতে পাঠালো, এবং সেখান থেকে স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী হেলেনের সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক সৃষ্টি করে দিল, এবং প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে চলে আসলো। তো যার কারণে এই ট্রয় নগরীর ধ্বংস হয়েছিল। অর্থাৎ ইনোনি একটা অভিশাপ দেয় যে এই দুঃখ কষ্ট যে আমার মনে তুমি দিয়েছো, এই দুঃখ কষ্টের প্রতিশোধ তোমার সাথে অবশ্যই তোমার উপর নেওয়া হবে। এবং সে তাকে অভিশাপ দেয়, একদিন তোমার জন্য যে স্ত্রীকে ছেড়ে তুমি অন্য একজন স্ত্রীকে নিয়ে আসলে তার জন্যই তোমার ট্রয় নগরী ধ্বংস হবে। ঠিক আছে? তো এই কবিতার শেষে আমরা দেখি যে ইনোনি তার মায়ের কাছে এই দুঃখের কথাগুলো বলতেছিল এবং কান্না করতেছিল। বারবার সে তার ভাগ্যকে দোষারোপ করতেছিল। ভালোবাসার মানুষ যখন অন্য কারো হয়ে যায় তখন তার চেয়ে দুঃখের এই পৃথিবীতে আর কিছু হতে পারে না, যেমনটা ঘটেছিল ইনোনির সাথে। সে বারবার বলছিল প্যারিস পাহাড়ের নিচে উপত্যকায় তার ভালোবাসার জন্য হাজারবার শপথ করেছে সে কখনোই তাকে ছেড়ে যাবে না, কিন্তু একটা মেয়ের জন্য তাকে ছেড়ে চলে গেল, সে আর কখনো তার হবে না। এগুলো তার মায়ের কাছে বলতেছিল আর কান্না করতেছিল। তো এই ঘটনাটাই ইনোনি কবিতার মধ্যে কিন্তু আমরা পাই। তো এটা থেকে আমাদের ভিক্টোরিয়া নিজের মিলটা কোথায়? ইনোনির সাথে প্যারিসের বিয়ে হয়েছিল। জি, বিয়ে হয়েছিল, তারা নিজে নিজে বিয়ে করেছিল। তাহলে আমাকে এতটুকু বলেন যে এই ঘটনাটা শোনার পরে আপনারা কি বুঝলেন? ভিক্টোরিয়ানিজের সাথে ভিক্টোরিয়ানিজের বৈশিষ্ট্যগুলো কোন দিক থেকে এখানে ফোটানো হয়েছে বলেন, কে বলতে পারবেন? ভাইয়া প্রশ্নটা আরেকবার করেন। বলছিলাম যে যেমন আমরা লক্সলি হলের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য পাইলাম ভিক্টোরিয়ানিজের, তো ইনোনি কবিতার মধ্যে কোন বৈশিষ্ট্যগুলোকে এখানে দেখানো হয়েছে? স্বার্থপরতা ভাইয়া। স্বার্থপরতা, গুড। ডিসিপশন মানে ধোঁকাবাজি গুড, মানে ঠকানো বা ধোঁকাবাজি। হ্যাঁ এটাও হয়। তারপর ভাইয়া বউ আছে তাও আরো বউ চাই, মানে চাওয়ার একটা প্রবণতা। মোরাল দিকে মোরাল দিকে, নৈতিক, মানে যে নৈতিকতা যে ধ্বংসের অবস্থা, এই জিনিসটা। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের নেক্সট যে কবিতাটা আছে লোটাস ইটার্স। লোটাস ইটার্সের কাহিনীটা কার মনে আছে? গল্পটা কে বলতে পারবেন শর্ট করে? ওই পদ্ম পাতা খেয়ে মাথা লেগে গেছিল, এটা যতটুকু জানি আমি, মনে পড়ে। আচ্ছা, এই লোটাস ইটার্সের মধ্যে আমরা সেই অডিসিয়াস বা ইউলিসিসকে পাই, যে ইউলিসিস কবিতাটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। যুদ্ধ শেষ করে তাদের যুদ্ধটা, এই গ্রিসের যোদ্ধা ছিল হচ্ছে অডিসিয়াস। তো মেনেলাউস, অ্যাগামেমনন এরা হচ্ছে ভাই, আবার এদের যোদ্ধা হিসেবে ছিল অডিসিয়াস বা ইউলিসিস, অপরদিকে হচ্ছে অ্যাকিলিস। এরা সবাই যুদ্ধের যাত্রা করে। যাত্রাটা তাদের সময় লেগেছিল, যাত্রা শুরু থেকে তাদের ট্রয়ের যে প্রাচীর এটা ভেদ করতে সময় লেগেছিল 10 বছর। যুদ্ধ চলেছিল সেখানে 10 বছর, এবং তাদের ফেরত আসতে সময় লেগেছিল 10 বছর। এই 30 বছরের ঘটনা। তো এই যখন তারা ফেরত আসতেছিল, ফেরত আসার সময় এই ঘটনাগুলো দেখানো হয়। এখানে বলা হয় যে অডিসিয়াস বা ইউলিসিস বা তার নাবিকগণ সবাই কি করতেছিল? বিভিন্ন নানা ঝড় ঝাপটার মধ্যে পড়তেছিল। তারা দিক দিশা হারিয়ে ফেলেছিল। তাদের খাবার পানির সংকট ছিল, খাবারের সংকট ছিল, ক্ষুধায় তৃষ্ণায়
পথ ভুলে তারা সবাই ক্লান্তিতে ভরে গিয়েছিল। তাদের মনে হচ্ছিল তারা আর বাঁচবে না। ওই দূর দিকে একটা কি দেখা যায়, দ্বীপ দেখতে পাচ্ছিল, যেখানে তারা তাদের জাহাজ নোঙ্গর করে এই দ্বীপের মধ্যে যায়। সবাই ক্ষুধার্ত, সেখানে দেখতে পায় লটস, পদ্ম ফুল। তো পদ্ম ফুলের এই ফলগুলো খাওয়া শুরু করলো ক্ষুধার যাতনায়। তো এর মধ্যে যখন এতদিন পর তারা খাবার পেল, স্বাভাবিক খাওয়াটা একটু বেশি খেয়ে ফেলে, খাওয়ার পরে একটা নেশাগ্রস্ত অবস্থার মতো ঘুমিয়ে পড়ার বা একটা ঘুম চলে আসে। তো এই তখন এতদিনে তারা যখন হচ্ছে পথভ্রষ্ট হয়েছিল, তারা হয়তো চিন্তা করেছিল যে এখন যদি আমি কষ্ট করে হলো বাড়িতে ফিরে যাই তাহলে কি হবে। এই 30 বছর ধরে আমি বাইরে, তারা যেভাবে ওখানে আসে, আমার রাজ্যটা যেভাবে চলতেছে সেটা সেভাবেই চলুক। যেমন ইউলিসিসের ছেলের নাম কি বলেন? টেনিসন, টেনিসন, টেলোমাচুস, কি নাম? টেলামেকাস টেলেমেকাস, মনে হয়। টেলিসামাত। আমরা ফার্স্ট ইয়ারে এটা পড়েছিলাম, ঠিক আছে? ইউলিসিসের যে সন ছিল টেলেমেকাস। তো তিনি এখানে বলে, এটা আমরা হোমারের যে অডিসি, সেই অডিসি থেকে আমরা জানতে পারি। এই জন্য এই ইউলিসিসের আরেকটা নাম হচ্ছে অডিসিয়াস। তো ব্যাপারটা হচ্ছে এই টেলেমেকাস সে চিন্তা করে, সে বলে যে এতদিন ধরে বাইরে টেলেমেকাস হয়তো খুব সুন্দর রাজ্য চালাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি গিয়ে সেখানে প্রজারা হয়তো টেলেমেকাসকে মেনে নিয়েছে, এবং আমি গিয়ে এই বৃদ্ধ মানুষটা তাদের ঝামেলা বাড়াবে। আমার যে ওয়াইফকে রেখে এসেছিলাম, সে ওয়াইফ হয়তো আমাকে চিনতেও পারবে না, এবং এই বৃদ্ধ মানুষটা সেখানে গেলে তাদের আরো ঝামেলা বাড়বে। তো যেহেতু আমার জীবনটা প্রায় শেষ, আর বাড়ি ফিরে গিয়ে কি করব, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। এই সব ঘটনাটা সবার মধ্যেই দেখা গিয়েছিল। তো তারা বিশেষ করে যখন লোটসটা বেশি করে খায়, মূলত তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, একটা নেশাগ্রস্তের মতো অবস্থা হয়ে গিয়েছিল। তারা সেখানে বলতেছিল তারা এই দ্বীপেই থেকে যাবে, আর কেউ বাড়ি ফিরে যেতে চায় না, ঠিক আছে? তো এই ঘটনাগুলোই মূলত লোটস ইটার্সের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা যদি একটু ক্লিয়ারলি এই কবিতাটার বাংলাটা একটু জানার চেষ্টা করি, তাহলে এখানে মূলত হচ্ছে যে বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে পেতে পারি। আলফ্রেড লর্ড টেনিসন এই লোটস ইটার্স কবিতার মধ্যে গ্রিক মাইথোলজি দ্বারা প্রভাবিত যে হোমারের যে ওডিসি মহাকাব্য, সেটার উল্লেখিত ট্রয় যুদ্ধের শেষে গ্রিক সেনানায়ক ইউলিসিস তার সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার সময় জাহাজ সহ নাবিকদের নিয়ে নানা বাধা বিপত্তির মুখোমুখি হন। তারা আটকে পড়ে নানান সময় নানা দ্বীপে। নাবিকগণ সীমাহীন সমুদ্র পাড়ি দিয়ে তারা ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। আর এভাবে কাটতেছে তাদের বছরের পর বছর। তাদের মন ঘরে ফেরার জন্য আকুল হয়ে আছে, কিন্তু সহজেই তাদের ঘরে ফেরা হচ্ছে না, কারণ তাদের জাহাজ বারবার আটকে যাচ্ছে নানা বিপত্তির মুখে। এই কবিতাতে সেই হতাশ নাবিকের মনের ইচ্ছাটাকে প্রকাশ করা হয়েছে। এই কবিতায় টেনিসন ইউলিসিসের সঙ্গীদের হৃদয়ের মর্মবেদনা, হতাশা ও শেষে বাড়ি ফেরার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার এক অসাধারণ দৃষ্টান্ত তুলে ধরেছেন। এই কবিতায় কবি মূলত ট্রয়ের যুদ্ধ থেকে ফেরা একদল নাবিকের বাড়ি ফিরতে না পারার যে অসহায়ত্ব তাদের মধ্যে এসেছে, এই অসহায়তা থেকে নিজেদের সান্ত্বনা দেওয়ার দিকটা ফুটিয়ে তুলেছেন, যেটা ভিক্টোরিয়ান এজের মানুষদের মধ্যে ছিল। এই ব্যস্ত পৃথিবীতে মানুষকে তাদের কর্মের খাতিরে জীবনের অনেকটা সময় কাটাতে হয়। পরিবারের বাইরে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে ছেড়ে থাকতে হয় অনেকদিন। তো এই সময় কাটাতে গিয়ে মানুষ মুখোমুখি হয় অনেক বিপদের, অনেক আনন্দের, অনেক বিস্ময়ের, আবার অনেক হতাশা। এই সব কিছুর পরেও মানুষের মন চায় একটু বিশ্রাম, যেখানে কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, যেখানে থাকবে না কোনো ধ্বংস, থাকবে না কোনো শান্তি, মানে কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে শান্তি আর শান্তি। কবি মূলত এই কবিতাতে সেই নাবিকদের এই আকাঙ্ক্ষার কথাই বোঝাতে চেয়েছেন। তো কবিতাটা শুরু হচ্ছে ইউলিসিসের একটা ইঙ্গিতের মাধ্যমে। ইউলিসিস তার সঙ্গীদের ইঙ্গিত প্রদান করতেছেন খুব শীঘ্রই একটা দ্বীপে পৌঁছাবে তারা। অবশেষে তারা সন্ধ্যা লাগার আগ মুহূর্তে সেই দ্বীপে পৌঁছায়। সেই দ্বীপ যেন এক
মায়াবী দ্বীপ ছিল। এটি এমন একটা দ্বীপ যেখানে দুঃখী ও মৃদু চোখের লোটস ভক্ষণকারীরা বাস করে। এই দ্বীপে যখন ইউলিসিস তার সঙ্গীদের নিয়ে প্রবেশ করেছিলেন তখন বিকেল ছিল। সূর্য পশ্চিম আকাশে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। রৌদ্রময় একটা অবস্থা, গৌদলি বেলা আর কি। সূর্য সমুদ্রের কিনারায় বাঁকা হয়ে পড়েছে। পুরো দ্বীপ মনে হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন, যেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করতেছিল। পূর্ব আকাশে বিরাজ করতেছিল ক্লান্তহীন চাঁদ। অসংখ্য স্রোত ধোয়ার মতো উপত্যকায় নেমে আসে এবং গোলাপি সূর্য অস্ত দ্বীপটাকে আরো সুন্দর করে তুলেছিল। তো সেখানে ঝলমলে বহমান নদী সাগরের সাথে মিশেছে। পাহাড়ের চূড়াগুলি তুষারে আচ্ছন্ন হয়ে পড়েছে। সেখানে তাদের সেই লোটস ভক্ষককারী লোকদের সাথে দেখা হয়। তারা তাদের কাছে এসেছে লোটস ফল নিয়ে। যেই সেই ফল খাচ্ছে সে যেন এক গভীর আচ্ছন্নতার মধ্যে পড়ে যাচ্ছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। পাশের মানুষটি কোথাও ঠিকঠাক শুনতে পাচ্ছে না। তাদের চোখ যেন ঘুমে ঘুমান্বিত হয়ে যাচ্ছে। তাদেরকে এক রাশ ক্লান্তি চেপে ধরেছে। আর যেই ফল খাচ্ছে তার মুখ দিয়ে বের হচ্ছে, আমি আর বাড়ি ফিরবো না, আর বাড়ি ফিরবো না, এখানেই থেকে যাব। ভাইয়া হ্যাঁ, লোটাস ফল না তো, লোটাস পাতা। পদ্ম ফুলটার নিচে একটা ফল হয়। ভাইয়া এই বকর কারিগরেরা কি ওই দ্বীপে বাস করতো? তারা লোটাস লিভস খাইছিল। তারা যখন বেশি ক্ষুধার্ত ছিল তাদেরকে শুরুতে লোটাস সেই ফলটাই দিয়েছিল। হ্যাঁ, তারা যখন আরো বেশি ক্ষুধার্ত ছিল তারা তখন পাতাগুলো সহ খাওয়া শুরু করেছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? ভাই ওরা ওই দ্বীপে বাস করতো? কারা? লোটাস ইটার্সরা? ওইখানে তো আগে মানুষ বসবাস করতো, তাদের মূল খাবার ছিলই হচ্ছে এই যে লোটাস লিভস, লোটাস ফল। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে হচ্ছে এই ইউলিসিসরা হচ্ছে ওইখানে যায়। যাইলে তারপরে হচ্ছে তারা তো 22 বছর ধরে ক্ষুধার্ত, তো হচ্ছে তাদের তখন তারা লোটাস ফল দিয়ে ওয়েলকাম করে। ওয়েলকাম করার পর তারা ওইটাই খায়। আর খাওয়ার পর তারা হচ্ছে লেজি হয়ে যায়। তারপর তাদের মধ্যে যে একটা মাদক, মানে ওইটা তাদের কাছে মানে একদম অমৃতের মতো লাগছিল। তারা এখানে একেবারে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তারা এই ফলটা খেয়ে তারা এতটাই শান্তি পেয়েছিল, তাদের মুখ থেকে বের হচ্ছিল তারা আর বাড়ি ফিরবে না। ঠিক আছে? তারা নিজ গৃহে ফেরার আশা ছেড়ে দিয়ে নিজেরাই নিজেদের মাঝে সাহস সঞ্চার করতেছিল। তারা হাল ছেড়ে দিয়েছে। তারা চায় নিরাপদ আশ্রয়, নিরাপদ নিদ্রা, অপার শান্তি। তারা বুঝতে পেরেছে সবকিছু ফুরিয়ে যাচ্ছে, খুবই দ্রুতভাবে ফুরিয়ে যাচ্ছে। তাদের ফেরার কোনো পথ তারা দেখতে পাচ্ছে না। তাই তারা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে এবং নিজেদেরকে বলছে শুধু অহেতুক বিলাপ করার কোনো অর্থ হয় না। তার চেয়ে বরং এই সীমাহীন সমুদ্রের মধ্যে এর নির্জন দ্বীপেই থেকে যাওয়া ভালো। তারাময় আকাশ, জলের কুলকুল শব্দ, উত্তাল তরঙ্গমালা, এই সব দেখে সময় পার করে দিবে বাকি সময়টা। এইবার তারা ভাবতে শুরু করেছে অনেক সময় তো পার হয়ে গেছে, তাদের স্ত্রী সন্তানকে ছেড়ে তারা অনেক দিন বাহিরে আছে। এখন যদি তারা তাদের স্ত্রী সন্তানদের কাছে ফিরে যায় তাহলে হয়তো তারা তাদেরকে চিনতে পারবে না, তাদেরকে ভূত বলে সন্দেহ করবে। আর তখন তাদের স্ত্রী সন্তানদের পরিবারের শান্তি নষ্ট হবে, শান্তি নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যার কারণে তারা ভাবতেছে যে সম্পর্ক ভেঙে গেছে সেটা তেমনই থাক, তাদেরকে আর বাড়তি কষ্ট দিবে না। তারা না হয় এই সীমাহীন সমুদ্রের দ্বীপে লটজ আহার করে প্রকৃতির শোভা ভক্ষণ করবে আজীবন, এটা করতে থাকবে। তো তারা দেখেছে ধ্বংস, তারা দেখেছে যুদ্ধের সেই নির্মম হত্যাকাণ্ড, তারা দেখেছে নিষ্ঠুরতা, তারা দেখেছে যুদ্ধক্ষেত্রে রক্তাক্ত বন্যা, তারা দেখেছে অসহায় নারীর চিৎকার, তারা দেখেছে সমুদ্রের সেই গর্জন, যে গর্জনে এক নিমিষেই ধ্বংস করে দিয়েছে সবকিছু। তাদের মনটা চায় শান্তি, তাদের মনে একান্তই বিশ্রাম চায়। তারা আর সমুদ্রেও ফিরে যেতে চায় না। যতদিন বেঁচে থাকবে তারা এই দ্বীপেই থাকতে চায়, ঘুরে বেড়াতে চায় এই লোটাস শস্য খেতে, মিশে যেতে চায় প্রকৃতির সাথে। আর তারা নিজেদের যুক্ত করতে চায় কঠোর পরিশ্রমে। তাদের গৃহ যেন তাদের কাছে অতীত ইতিহাস, কোনোদিন হয়তোবা তাদের সেখানে ফেরা হবে না। অর্থাৎ ফিলোসফি অফ ইনঅ্যাকশন অ্যান্ড এসকেপিজম, ডিস্ট্রাকশন অফ ওয়ার, যুদ্ধের জন্য তারা একেবারে ধ্বংস হয়ে গেছে। সিগনিফিকেন্স অফ ফ্যামিলিয়ার লাইফ, তারা তাদের পরিবারের যে জীবন এটা তাৎপর্যটা বুঝতে পেরেছে। ঠিক আছে, যে তাদের দিয়ে আর কিছু হবে না। বুঝতে পারছেন? জি ভাই। আরেকটা যে কবিতা ছিল সেটা হচ্ছে আমাদের টিথোনাস।
ভাইয়া সবাই কি নেটওয়ার্কের প্রবলেম করতেছে নাকি আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে? আপনার একবারই ওখানেই কথা হচ্ছে। বোঝা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। সবাই তো শুনতে আমরা পাচ্ছে। শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আমরা তো সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এবার আমরা আসি লাস্ট কবিতাটা, টিথোনাস। হ্যাঁ, এই টিথোনাস কবিতাটা সম্পর্কে আমাদের আগে কিছু বেসিক জিনিসপত্র জানা উচিত। টিথোনাস এই কবিতাটা লিখেছিল বিখ্যাত ভিক্টোরিয়ান কবি কে? আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন 1809 সালে জন্মগ্রহণ করেছিল, 1892 সালে মৃত্যুবরণ করেছিল, এবং এই কবিতাটা 1833 সালে সর্বপ্রথম টিথন নামে লিখেছিলেন। কিন্তু এটি ততটা জনপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে 1859 সালে এই কবিতাটি শুধু নাম পরিবর্তন করে টিথোনাস নামে প্রকাশ করেছেন। তো এবার টিথোনাস নামে কবিতাটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই খুবই জনপ্রিয়তা লাভ করে। বুঝেছেন? জি ভাইয়া। তো এই কবিতাটা তিনি কি বিষয়ে লিখেছে? তিনি মূলত গ্রিক মাইথোলজির একটা কাহিনীকে অবলম্বন করে এই কবিতাটা রচনা করেছেন। এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। আর এখানে মূলত টিথোনাস তার মনের সব দুঃখগুলো নীরব শ্রোতা তার প্রেমিকা অরোরার সামনে বলে যাচ্ছে। অরোরা একজন দেবী, টিথোনাস একজন মানুষ। তাহলে টিথোনাসটাকে, টিথোনাস ছিল ট্রয় নগরীর একজন সুদর্শন মানুষ। তিনি ট্রয় নগরীর রাজা লাওমেডনের সন্তান এবং রাজা প্রেয়ামের ভাই। তার মা ছিল স্কেমেন্ডার নদীর কন্যা স্ট্রিমো। তিনি অনেক সুদর্শন হওয়ার কারণে গ্রিক মিথোলজির উষার দেবী বা ভোরের দেবী হচ্ছে অরোরা, তার প্রেমে পড়েছিল এবং তাকে বিয়ে করার উদ্দেশ্যে তাকে উঠিয়ে নিয়ে ইথিওপিয়াতে চলে গিয়েছিল। সেখানে গিয়ে অরোরা তাকে বিয়ে করেন এবং ইমেথিয়ন ও মেমনন নামে 2 জন সন্তানের জন্ম হয়েছিল। তিনি অরোরার কাছ থেকে ভালোবাসার জন্য অমরত্ব চেয়ে নেন। কারণ কি? কারণ হচ্ছে যে সে তো দেবী, অরোরা তো দেবী, টিথোনাস তো মানুষ, টিথোনাস একদিন মারা যাবে, কিন্তু অরোরা তো মারা যাবে না, সে তো অমরত্ব লাভ করেছে, সে তো দেবী। তো এবার টিথোনাস চায় যে আমরা যেন সব সময় একসাথে থাকতে পারি, আমি যেন মারা না যাই, এই জন্য টিথোনাস অরোরার কাছ থেকে অমরত্ব চায়। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। নেটের সমস্যা চলে গেছে? তো এই এখনো যায় নাই ভাইয়া, আচ্ছা, সমস্যা করতেছে তো এখনো এই অনেক। ট্রয়ের রাজা এই যে মূলত টিথোনাসকে বিয়ের পূর্বে টিথোনাসকে অমরত্ব প্রদান করার প্রার্থনা জানিয়েছিল জিউসের কাছে। জিউস টিথোনাসকে অমরত্ব প্রদান করেন, কিন্তু দেবী টিথোনাসের চির যৌবন প্রার্থনা করতে ভুলে যান। অর্থাৎ সে অমরত্ব লাভ করবে, কিন্তু তার যৌবন যে সবসময় থাকতে হবে, সে যে সবসময় ইয়ং থাকবে, এই জিনিসটা চাইতে ভুলে যায়। এ কারণে স্বাভাবিক নিয়মে আমাদের মানুষের মর্তমানবের মতোই কি হয়, টিথোনাস বুড়ো হতে থাকে। টিথোনাসকে তখন উষা দেবীর কাছে বা এই অরোরার কাছে বোঝা স্বরূপ মনে হতে থাকে। ক্রমেই ইরোরা টিথোনাসের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। বয়সের ভারে প্রায় স্থবির হয়ে গেছে টিথোনাস। বিগত দিনগুলোর কথা ভেবে হৃদয় হাহাকারে ভরে যায় তার। সে আবার ফিরে যেতে চায় মর্তের মাটিতে। যেহেতু এই উষার দেবী তার সকল বাসনার পরিসমাপ্তির পর টিথোনাসকে আর আগের মতো করে কাছে টানে না, সে কারণে টিথোনাস জ্বলে মরে মর্ম বেদনায় সে ফিরে পেতে চায় ফের মর্তের সুখী গৃহকোণ। সে সব চাওয়া পাওয়া আর প্রতারণা ভুলে যেতে চায়। অমরত্বের এই পরিমণ্ডল থেকে টিথোনাসের মুক্তি পাওয়ার যে সীমাহীন আকুলতা, তারই বিদারী কামনার প্রকাশ ঘটেছে এই কবিতায়। কবিতাটি বনের কাছে ক্ষয় হয়ে যাওয়া বর্ণনা দিয়ে শুরু হয়, যা বক্তা টিথোনাসকে খুব কষ্ট দিয়েছে বা দিত, কারণ অমর হওয়ার কারণে সে দিন দিন বৃদ্ধ হচ্ছিল কিন্তু মারা যাচ্ছিল না। পৃথিবীর অন্যান্য বস্তুর মতো মৃত্যুবরণ করতে সে সক্ষম নয়। তার যৌবনকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বৃদ্ধাবস্থা পার করতেছিলেন, কিন্তু এই অবস্থায় আর শেষ হওয়ার নয়। তিনি পৃথিবীর অন্যান্য প্রাণী ও মানুষের কথা স্মরণ করেন, তারা যৌবনে কাজ করেন আর যৌবন শেষে মৃত্যুবরণ করেন। তাদের দেখে তিনি খুব আফসোস করেন। তারপর তার সেই দুর্ভাগ্যের কারণ অরোরার কথা স্মরণ করেন। সে নিজেকে তখন কোনো মানুষ নয়, বরং একটা ছায়া বা আত্মা হিসেবে বর্ণনা করেন, যার কাজ হচ্ছে প্রতিদিন সকালে তার স্ত্রীকে পূর্ণ যৌবনা হিসেবে দেখা। কারণ তার স্ত্রী যেমন ছিল তেমনই আছে, কিন্তু অন্যদিকে তার মাঝে যৌবনের কিছুই নেই। তারপর তার পুরনো দিনের স্মৃতিগুলো বর্ণনা করেন।
যখন সে তার কাছে অমরত্ব চেয়েছিল সে তা মঞ্জুর করেছিল, কিন্তু সে ভুল করে চির যৌবন চায় নাই, যার ফলে আজ তাকে এই অভিশপ্ত অবস্থা বরণ করে নিতে হয়েছে। প্রতি সকালেই তিনি দেখেন সূর্য উঠতেছে, অর্থাৎ অরোরা তার রথে চড়ে আকাশে আসতেছিল। পূর্বের স্মৃতি মনে পড়ে যায়, যাকে সে একসময় কত ভালোবাসতো। প্রতিদিনই তাকে সে বলে, তুমি আমায় যা দিয়েছিলে তা ফিরিয়ে নিয়ে যাও। অর্থাৎ টিথোনাস অরোরাকে প্রতিদিন বলে যে উপহার বা যে অমরত্ব তুমি আমাকে দিয়েছো সেটা তুমি নিয়ে যাও, এটা আমার কাছে মানে আর কোনো দরকার নাই। কিন্তু অরোরা সবসময় নিরুত্তর থাকে, কোনো কথা বলে না। সে স্মরণ করে অরোরার সাথে তার সুখের দিনগুলো, সে কেমন ছিল, সে তাকে কতটা ভালোবাসতো। সে আফসোস করেন তার এই জীবন ঠিক ছিল না। অরোরার কাছে এসে সে সুখ পেয়েছিল, সেই সুখের কথাও স্মরণ করেন এবং শেষ স্টেঞ্জায় এই অরোরার কাছে দাবি করেন তাকে যেন পূর্ব দিক থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ এই অরোরা যে পূর্ব দিক থেকে সূর্যটা যে উঠে উষার দেবী, সে তাকে যেন মরতে দেওয়া হয়। যদি তাকে তা দেওয়া হয় তবে সে পৃথিবীর অন্যদের সাথে মরতে পারবে এবং সে তার কবরটাকে দেখতে পারবে যে সে মারা যাচ্ছিল। বুঝতে পারছেন? ওই টিটোনাস অমরত্ব কি জিউস দিছিল নাকি হচ্ছে ইয়া দিছিল, অরোরা দিছিল? আমি একটু আগে বলছিলাম যে অরোরা জিউসের কাছে প্রার্থনা করেছিল, সেই জিউস টিথোনাসকে অমরত্ব দিয়েছিল। ঠিক আছে? জি ভাইয়া, জিউস দিছিল তাহলে। হ্যাঁ, তো এখানে এই যে মূলত এই দুরবস্থার কথা, অরোরার কথা সে স্মরণ করতেছে। সে নিজেকে আর মানুষ বলে পরিচয় দেয় না, তখন সে নিজেকে প্রকাশ করে একটা ছায়া আত্মা হিসেবে। এইভাবে যখন চলতেছিল তো স্বাভাবিকভাবে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়, কিন্তু তার সেই প্রিয়তমা স্ত্রী তার কোনো কথা বলে না, সে নিশ্চুপ থেকে যায় সব সময়। এই যে 4টা কবিতা সংক্ষেপে আমরা আলোচনা করলাম, তো এখান থেকে এখন আমাদের প্রশ্নগুলো চিন্তা করতে হবে, তাই না? ভাইয়া শেষে তো কিছুটা পোকায় পরিবর্তন করে হ্যাঁ, একটা পোকায় পরিবর্তন করে দিয়েছিল। হ্যাঁ, কাশফড়িং ছিল ওইটা। আর টিটোনাস হচ্ছে জীবন থেকে রিয়েলাইজ করে এ ম্যান ইজ হ্যাপি ইফ হি হ্যাজ দ্য পাওয়ার অফ ডাই। এটা হচ্ছে কবিতার লাস্ট লাইনগুলোর দিকে আছে। এই যে বললাম, আমি তো সংক্ষেপে বলছি, বিস্তারিত তো আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে ব্রিফ প্রশ্নগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে, যে বইটা আপনাদের হাতে আছে অ্যালবাট্রস, সেই বইয়ের মধ্যে ব্রিফ প্রশ্নগুলো আছে। ব্রিফগুলো ক্লিয়ার করলে আশা করি অনেকটা হয়ে যাবে। ব্রিফগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। ওকে, জি ভাইয়া, হয়েছে ব্রিফগুলো। তো এখানে ভাইয়া, একটা আপনি তো বলছিলেন একদিন যে সেট সাজেশন থেকে ব্রিফ আর কি ইম্পর্টেন্ট গুলো আঁকায় দিবেন। এই ব্রিফগুলো শেষ করেছেন প্রিভিয়াস ইয়ারের? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, শেষ করলে বাকিটা আমার উপর ছেড়ে দেন। এখন ব্যাপারটা হচ্ছে এখানে শর্ট প্রশ্নগুলো দেখেন কোনগুলো আছে। হাউ ডাজ টেনিসন স্যাটারাইজ দ্য ভিক্টোরিয়ান এজ ইন লক্সলি হল, এটা একটা। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে লক্সলি হলের মধ্যে কিভাবে মূলত টেনিসন স্যাটারাইজ করছে, স্যাটায়ার করছে কিভাবে? স্যাটায়ার মানে কি? ব্যঙ্গ করা। তো কিভাবে মূলত স্যাটায়ার করলো? এখানে তিনি কি কি স্যাটায়ার করছে? সোশ্যাল কাস্টম ব্যাপারগুলোকে স্যাটায়ার করছে, মেল ডোমিনেশন সোসাইটিটাকে স্যাটায়ার করছে, কমার্শিয়ালিজম ব্যাপারটাকে স্যাটায়ার করছে। হ্যাঁ, মিউট করেন। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হাউ ডাজ টেনিসন ডিনাউন্স ম্যাটেরিয়ালিজম অফ হিজ এজ ইন লক্সলি হল। অর্থাৎ লক্সলি হলের মধ্যে যে টেনিসন মূলত ম্যাটেরিয়ালিজম জিনিসটাকে ডিনাউন্স করে, সেই জিনিসটাই ফুটিয়ে তুলতে বলছে। তো এই ব্যাপারগুলোর কি আলোচনা হয় নাই আলোচনার মধ্যে, ক্লাসটার মধ্যে? জি ভাইয়া। এখন জাস্ট একটু করে সময় দিলেই হয়ে যাবে। আমরা হচ্ছে ব্রড প্রশ্নগুলো একটু আলোচনা করি, সময় নেই। শোনা যায় কথা? জি ভাইয়া, যাচ্ছে। যন্ত্রণা, আবার কারেন্ট গেছে। ওকে, একটু আগে আমারটা গেছিল ভাইয়া, এখন আপনারটা। কিচ্ছু করার নেই, কি যে শুরু হয়েছে দেখেন। হাউ ডাজ টেনিসন হ্যান্ডেল মিথ অ্যান্ড লিজেন্ড, অর্থাৎ
মাইথোলজিক্যাল ক্যারেক্টার এবং লিজেন্ড বলতে লিজেন্ডারি ক্যারেক্টার। এটা ডিনাউন্স বলতে কি বোঝানো হয়েছিল? ডিনাউন্স অর্থ কি? আমার এতটুকু মনে আছে, আপনি এই প্রশ্নটা এর আগে যখন পড়াইছিলাম তখনও করেছিলেন, তখনও বলেছিলাম। আপনি কি পড়াশোনার মধ্যে আছেন না বাইরে চলে গেছেন? বলেন। ক্রিটিসিজম অর্থ কি? সমালোচনা। ডিনাউন্সের একটা অর্থ সমালোচনা করা, আর এইখানে মূলত নিন্দা করা উপলক্ষে ব্যবহার করা হয়েছে। যে ম্যাটেরিয়ালিস্টিক যে লুকটা বা ম্যাটেরিয়ালিজমটাকে তিনি এখানে নিন্দা করেছেন বা দোষ দিয়েছেন সেটাকে, যে বর্তমান সমাজের মানুষগুলো সব যন্ত্রের মতো হয়ে গেছে, অন্য কারো চিন্তা কেউ করে না, সবাই নিজের চিন্তা করে, কে খাইলো না খাইলো এই চিন্তা কেউ করে না, সবাই সবার মতো রোবটের মতো হয়ে গেছে এক একজন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা যদি এখানে খেয়াল করি এই প্রশ্নটাতে আমরা যে বিষয়গুলো পাবো, তো মিথ বলতে মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলো আলোচনা হবে, আর লিজেন্ড বলতে লিজেন্ডারি ক্যারেক্টার। তাহলে এই চারটা কবিতার মধ্যে লিজেন্ডারি ক্যারেক্টার কোনগুলো? বলেন। প্যারিস। প্যারিস হচ্ছে একটা লিজেন্ডারি ক্যারেক্টার। মাইথোলজিক্যাল ক্যারেক্টার হচ্ছে দেবদেবীরা, লিজেন্ডারি ক্যারেক্টার হচ্ছে মানুষরা, টিথোনাস, প্যারিস, ইউলিসিস, এরা হচ্ছে লিজেন্ডারি ক্যারেক্টার। তাহলে এখন এই দুইটা ক্যারেক্টারগুলো বা এগুলোকে তিনি কিভাবে হ্যান্ডেল করেছেন তার কবিতায়, সেই জিনিসটাই আমাদের লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখন ইন্ট্রোডাকশন তো গেল। লক্সলি হলের মধ্যে তিনি কি করেছেন? উই ফাইন্ড দ্য রেফারেন্স অফ ওরিয়ন এন্ড প্লেইডেস, এটা তো আমরা আলোচনা করলাম নাকি? এখানে 7 জন প্লেসের কথা বলা হয়েছে। তারা কারা? অ্যাটলাসের কন্যা। কেন বলা হয়েছে তাদের কথা? ওরিয়ন নামের একজন দৈত্য বা জায়ান্ট সব তাদেরকে পাওয়ার জন্য তাদের পিছু পিছু ছুটতো। সেই 7 জনের নাম কি কি ছিল? অ্যালকায়োনি, সিলিয়ানো, ইলেকট্রা, মায়া, ম্যারোপি, স্ট্রোপি, টাইগেট। এই 7 জনকে জিউস কি করেছিল? তারার মতো করে বা তারার রূপে চেঞ্জ করে দিয়েছিল, যাতে করে ওরিয়ন তাদের খুঁজে না পায়। তো এই কবিতায় ওরিয়ন মে বি ইন্টারাপ্টেড অ্যাজ দ্য স্পিকার হোয়াইল প্লেইডেস অ্যাজ এমি। তো ওরিয়ন মে বি ইন্টারাপ্টেড অ্যাজ দ্য স্পিকার, ওরিয়ন হচ্ছে এখানে স্পিকারের মতো, মানে স্পিকার ওরিয়নের মতো, আর প্লেইডেস হচ্ছে এমির মতো, এমি হচ্ছে প্লেইডেসের মতো। ঠিক আছে? তো লাইক প্লেইডেস এমি ইজ আউট অফ রিচ টু দ্য স্পিকার, প্লেইডেসদের মতো এমিও হচ্ছে স্পিকারের হাতের বাইরে চলে গেছে। ক্লিয়ার? এবার ইনোনিতে আসেন। ইন ইনোনি উই ফাইন্ড দ্য ইউজ অফ লিজেন্ড এন্ড মিথস ডিরেক্টলি এন্ড ইনডিরেক্টলি। ইন দ্য পোয়েম ইনোনি ইজ আ গ্রিক নিম এন্ড ডটার অফ দ্য রিভার গড সেব্রেন এন্ড মাউন্ট আইডা। মাউন্ট আইডা এবং গড সেব্রেনের কন্যা হচ্ছে ইনোনি, এবং সে নিজেও একজন নিম বা পরী, জলপরী। ঠিক আছে? শি মিট দ্য লিজেন্ডারি ক্যারেক্টার প্যারিস। দ্য টু ওয়ার ম্যারিড এন্ড এনজয় দেয়ার লাইফ হ্যাপিলি আনটিল প্যারিস ভয়েজেস টু স্পার্টা হোয়ার হি মিট হেলেন। যখন মূলত প্যারিস কি করে? দ্য টু ওয়ার ম্যারিড এন্ড এনজয় দেয়ার লাইফ হ্যাপিলি আনটিল প্যারিস ভয়েজেস টু স্পার্টা। যতক্ষণ পর্যন্ত স্পার্টা যায় নাই, অর্থাৎ হেলেনের সাথে তার দেখা হয়নি, হেলেনকে মেনেলাউসের ওয়াইফ, ততক্ষণ পর্যন্ত তাদের বিয়েটা সুখের ছিল। দেন হেলেন ইলোভড উইথ প্যারিস, যখন হেলেন প্যারিসের সাথে পালাই গেল, হুইচ কজ দ্য হিস্টোরিক্যাল ট্রোজান ওয়ার, যার কারণে এই ট্রোজান যুদ্ধটা সংগঠিত হইল। আফটার বিং ডিজার্টেড বাই প্যারিস, ইনোনি স্টার্টস টু কমপ্লেইন হার মাদার এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে তার মায়ের কাছে কি করে? কমপ্লেইন করে। অ্যানাদার মাইথোলজিক্যাল ফিগার হচ্ছে পেলাস, গডেসেস অফ উইজডম, ইজ আ ফাউন্ড ইন দ্য পোয়েম। শি কনসোলস ইনোনি উইথ আ উইটি স্টেটমেন্ট। মূলত এই পেলাস মূলত কি করেছিল? ইনোনিকে স্টেটমেন্ট দিয়েছিল। কি ধরনের স্টেটমেন্ট দিয়েছিল? রসাত্মক বা মজাদার স্টেটমেন্ট দিয়েছিল। কি কথা শোনা যায় না? সবাই চুপ হয়ে আছে। তো এখানে একটা হচ্ছে কোটেশন আছে, সেলফ রেভালেন্স, সেলফ নলেজ, সেলফ কন্ট্রোল, দিস দে থ্রি অ্যালন লিড লাইফ টু সোভারেজি অন পাওয়ার।
আর এরপর হচ্ছে ওই যে লোটাস ইটাস, we find the history of Greek mythology. According to Greek mythology, the lotus eaters were a group of people that Odysseus and his crew found on an island. Odysseus sent a couple of men to go to see what the people on the island are like. ভাইয়া কোথাও যাচ্ছে এই যে নেটের সমস্যা, ডাক্তার কোথায় আটকে যাচ্ছে বিদ্যুৎ চলে গেছে। They found that the people did not want to harm them but were incredibly relaxed and nearly sedated. The people only are the flower and fruit of the lotus. Then Odysseus went and fetched his men and brought them back onto his ship. But they cried because they neither wanted to go home nor back on the sea, but rather to stay on the island. অর্থাৎ সেই কবিতার মধ্যে যে ঘটনাটা আমরা দেখেছি সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে। বোঝা যায়? বুঝতে পারছেন? তাহলে কি লিখতে হবে এই প্রশ্নটা আসলে? জি ভাইয়া এরপর টিথোনাসটা দেখেন। We find legendary character Tithonus, son of Laomedon, a Trojan king who fell in love with Aurora, goddesses of dawn. After falling in love with an immortal goddesses, he wanted to be immortal like his beloved. তার ভালোবাসার ব্যক্তির মতো সেও ইমমর্টাল বা অমরত্ব চায়। সো অরোরা আর্জড জিউস, অরোরা জিউসের কাছে প্রার্থনা করে, দ্য কিং অফ গড, জিউস হচ্ছে কিং অফ গড, জিউস গ্রান্টেড হার আপিল অ্যান্ড গেভ টিথোনাস ইমমর্টালিটি। আনফর্চুনেটলি অরোরা ফরগেট টু ওয়ান্ট দ্য ইমমর্টাল ইয়ুথ অ্যালন উইথ দ্য ইমমর্টাল লাইফ অফ টিথোনাস। তার চির যৌবন জিনিসটা চাইতে ভুলে যায়, ফরগট টু ওয়ান্ট দ্য ইমমর্টাল ইয়ুথ অ্যালন উইথ দ্য ইমমর্টাল লাইফ, অর্থাৎ অমরত্বের সাথে চির যৌবন ব্যাপারটা চাইতে ভুলে যায়। এই জিনিসটা এখানে উল্লেখ করলেই হয়ে গেল। এরপর কনক্লুশন, তারপর তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ লোটাস ইটার্স কবিতাটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে এটার থিমটা কি, এটার স্ট্রাকচারটা দাদা, কেমন বলেন। তাহলে যে ইউনানি আর টিথোনাস দুটো দিকে আমি মিথোলজিক্যাল পয়েন্ট বলতে পারবো? টিথোনাস তো লিজেন্ডারি ক্যারেক্টার, সবগুলোই তো মিথোলজিক্যাল পোয়েম। লোটাস ইটার্সটাও মিথোলজিক্যাল পোয়েম। কেন? কারণটা হচ্ছে এটা কথা থেকে নেওয়া, পৌরাণিক গল্প থেকে তো নেওয়া, তাই না? বুঝেন নাই? শুধুমাত্র লক্সলিহল কবিতাটা বলা যায় মিথোলজিক্যাল থেকে না, কিন্তু সেখানে মিথোলজিক্যাল ব্যাপারগুলোকে উল্লেখ করা হয়েছে। বাকি তিনটা পুরোটাই মিথোলজিক্যাল থেকে নেওয়া। বুঝেছেন? গ্রিক মিথোলজি থেকে সরাসরি বিষয়বস্তুগুলো নেওয়া। ক্লিয়ার? জি ভাই। জি দাদা। এখানে প্রত্যেকটা কবিতায় ওই মিথোলজিক্যাল ক্যারেক্টার, লেজেন্ডারি ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে হবে না? জি, সেটাই তো চাইছে প্রশ্নের মধ্যে, হ্যান্ডেল অফ মিথ অ্যান্ড লিজেন্ড। আচ্ছা, যেহেতু বিদ্যুৎ নাই, এই দুইটা প্রশ্নই পড়েন। একটা বলে দিলাম, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কি কি থাকবে? সামারির কিছু অংশ লিখবেন, থিমটা লিখবেন, স্ট্রাকচার লিখবেন, ফর্ম লিখবেন, ইমাজারি, ল্যাঙ্গুয়েজ, টোন, মুড, যা যা ব্যাপার আছে সবগুলো মিলে একটা উত্তর হবে। এই দুইটা প্রশ্নই থাক। আপনারা এই দুইটা প্রশ্ন আর এই কবিতাগুলো থেকে যে শর্টগুলো আছে এবং ব্রিফগুলো, এগুলো হচ্ছে পড়াশোনা করেন। আমরা আগামীকাল তখন বাকি প্রশ্ন দুইটা এবং এখান থেকে ব্রিফ দাগিয়ে দেব আপনাদের। বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। তো ঠিক আছে, হ্যাঁ বলেন। ভাইয়া মিথ আর ফিলোসফি। আসসালামু আলাইকুম। মিথ আর ফিলোসফিক্যাল। হ্যাঁ স্যার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। যদি আসে আর কি, মানে টেনিসনের এইটাতে, তাইলে কি আমাদের উত্তরটা কি সেম হবে এখন যেটা পড়ছি? না, ব্যাপারটা হচ্ছে কি, ফিলোসফিক্যাল বলতে আপনি কি বুঝতেছেন? এই কবিতায় আসলে কি ফিলোসফিক্যাল ব্যাপারটা আছে? ভাইয়া তুমি মিউট করো ভাইয়া, কথা বলতে শেষ করুক, তারপর আবার আনমিউট করো। যিনি প্রশ্নটা করলেন উনি আমাকে বলেন যে এখানে ফিলোসফিক্যাল কোন জিনিসটাকে আপনি বোঝাচ্ছেন, কবিতাটার মধ্যে, কবিতাগুলোর মধ্যে কোন দিকটা আপনার ফিলোসফিক্যাল মনে হচ্ছে, বা ফিলোসফিক্যাল বলতে কি বুঝতেছেন? ফিলোসফিক্যাল অর্থ কি? দার্শনিক।
হ্যাঁ, দার্শনিক। তো দার্শনিক জিনিসটা এখানে কি আছে? চুপ করে আছে। কিছু নাই ভাইয়া, মানে প্রশ্ন পাইছিলাম একটা। না, কিছু নাই তা না, এখানে অবশ্যই আছে। দার্শনিক ব্যাপারগুলো শুধু আমরা ফিলোসফিক্যাল বলতে, আমি বলি ফিলোসফিক্যাল বলতে দার্শনিক অর্থ এমনটা শুধুমাত্র ভাবা ভুল। ফিলোসফিক্যাল দ্বারা আমাদের স্থির চিন্তা করা যায়, ফিলোসফিক্যাল দ্বারা বিচক্ষণ ব্যাপারটা চিন্তা করা যায়। তাহলে এখানে যে টেকনিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে, এই যে এখানে যে আমাদের ইনোনি কবিতাটায় প্যারিস যে হচ্ছে আফ্রোদিতিকে হচ্ছে চুজ করলো ফর দ্য ফেয়ারেস্ট গোল্ডেন অ্যাপল, হোয়াই? এটা একটা ফিলোসফিক্যাল টুইস্ট। ওকে, বুঝেছেন? কারণ এখানে ফুটিয়ে তুলানো হয়েছে সেই ব্যাপারটা, সুন্দরের পিছনে সবাই ছোটে, এবং ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাই। কোনটা? একাধিক বিয়ের প্রবণতা, সুন্দরটাকে বা সব থেকে সেরা জিনিসটা সবাই চায়, যে জিনিসটা আমরা বর্তমান বাংলাদেশে সব থেকে বেশি দেখি, ক্ষমতা, টাকা পয়সা, অর্থাৎ ক্ষমতা, অর্থ, সাহস, এই জিনিসগুলো সবাই চায়, এবং সব থেকে সেরা জিনিসটা সবাই পেতে চায়, তাই না? সবাই সেরার সেরা হইতে চায়, ঠিক তো? তো এই জিনিসগুলোই কিন্তু ফিলোসফিক্যাল ব্যাপার, বুঝেছেন? এখন লক্সলি হলের মধ্যে ফিলোসফিক্যাল ব্যাপার কোনগুলো? ওই যে সে তার আঙ্কেল আন্টি বা এমির উদ্দেশ্যে হচ্ছে আমাদের সোলজার বা স্পিকার বলে যে এমি কি ওখানে বিয়ে করে সুখী থাকবে, আমাকে এই যে ভুলে গেল, এমির কি একটা বড় আমার ভালোবাসার কথা মনে পড়ে নাই? এই কথাগুলো ফিলোসফিক্যাল কথাবার্তা, ঠিক আছে? যখন আপনাকে মিথ অ্যান্ড ফিলোসফিক্যাল কথা বলবে, সেটা হচ্ছে আপনি এই কবিতায় কথায় কিভাবে ব্যবহার করছে ওই জিনিসটা লিখতে হবে। তখন লিজেন্ডারি ব্যাপারটাকে বাদ দিতে হবে। বুঝাইতে পারছি? খেয়াল করে দেখেন, ওইখানে এমির উদ্দেশ্যে কিন্তু প্রথমত কবি বা স্পিকার আমাদের এমিকে দোষ দিয়েছিল, পরবর্তীতে সে আবার নিজে বলে এখানে আবার এমির কিসের দোষ? এমির তো কোনো দোষ নাই, এমি তো আমাকে ভালোবাসতো, তার বাবা মার চাপে, তার বাবা মার জোরে এমি আমাকে বিয়ে করতে পারেনি, আমাকে রিজেক্ট করে দিয়েছে। তো এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল কথাবার্তা। এবং পরবর্তীতে সে বলে সেই বাড়িতে আর থাকবে না, লক্সলি হলের এখানে এমির বিয়ের পরপরে সে চলে যাবে, গিয়ে একাকী কোথাও বনের মধ্যে গিয়ে প্রার্থনা করবে ঈশ্বরের, পরবর্তী জীবন নিয়ে ভাবনা চিন্তা ছিল তার, ঠিক আছে? অর্থাৎ মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা ভাবনা করতেছিল। তো এই সম্পূর্ণ ব্যাপারগুলো ফিলোসফিক্যাল ব্যাপার। ক্লিয়ার? তাহলে সবার উদ্দেশ্য, হ্যাঁ বলেন। মিউজিক্যাল আর লিজেন্ডারির মধ্যে পার্থক্যটা একটু আমাকে বুঝিয়ে বল। কিসের মধ্যে? মিথোলজিক্যাল ক্যারেক্টার এন্ড লিজেন্ডারি ক্যারেক্টার। লিজেন্ডারি বলতে কি? লিজেন্ড কাদের বলা হয় বলেন তো? যারা লিজেন্ড কি দেবদেবীরা হয়? লিজেন্ড বলা হয় কোনো ভুল আছে, তাই যে জিউস এদের বলা হয় লিজেন্ডারি ক্যারেক্টার না না বা লিজেন্ড না, লিজেন্ডারি ক্যারেক্টার হচ্ছে মানুষরা, যারা আমাদের, আমরা তো পৃথিবী, আচ্ছা আমি বলি, আমাকে একটু শেষ করতে দেন। হ্যাঁ, আমরা যারা মানুষ আছি, ফেসবুকে অনেক সময় বলে না যে লিজেন্ডরা কই, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি, যাদের মধ্যে কৌশলগত দিকগুলো ভালো থাকে, সবার থেকে একটু হলেও ভিন্নতা আছে, এদেরকে লিজেন্ড বলা হয়। তাহলে এই কবিতাগুলোর মধ্যে যেমন টিথোনাস, সে কি করেছিল? তার মধ্যে কি ছিল? অমরত্ব ছিল। একজন মানুষ হয়ে সে অমরত্ব লাভ করেছে। এটা কি সব মানুষরা পারবে? পারবে না, এজন্য সে লিজেন্ডারি ক্যারেক্টার। তারপর এখানে বলা হয়েছে প্যারিসকে লিজেন্ডারি ক্যারেক্টার বলা হয়েছে। প্যারিস একজন মানুষ হয়েও সে দেবদেবীদের এখানে গিয়ে তাদেরকে ফর দ্য ফেয়ারেস্টের সেই কম্পিটিশনটা শেষ করলো, এবং সবসময় দেবদেবীদের সাথে তার কথাবার্তা চলতেছিল, এবং একজন মানুষ হয়ে সে একজন গ্রিক নিম বা দেবদেবীর কন্যাকে বিয়ে করেছিল। তো এক্সট্রা অর্ডিনারি ব্যাপার না? আমি পারবো? তাহলে এই অতিরিক্ত গুণগুলো যাদের মধ্যে আছে তাদেরকে লিজেন্ডারি বলা হয়।
এখন মিথ কোনগুলো? যারা মিথগুলো তৈরি করে, দেবদেবীরা, গ্রিক দেবদেবীরা, ঠিক আছে, গড অ্যান্ড গডেসেসরা, এরা হচ্ছে মিথোলজিক্যাল ক্যারেক্টার। বা এখানে আরো কিছু মিথোলজিক্যাল ক্যারেক্টার বলা যায় যেগুলো হচ্ছে পৌরাণিক গল্প থেকে নেওয়া। যেমন এখানে অডিসিয়াস, সে না হচ্ছে লিজেন্ডারি ক্যারেক্টার, না হচ্ছে গড অ্যান্ড গডেসেস, কিন্তু সে মাইথোলজিক্যাল স্টোরি থেকে এসেছে। কথা বুঝেছেন? ক্লিয়ার সবাই? আচ্ছা, আপনারা এখানে যতজন মিটে আছেন সবাই একটু মিনিমাইজ করে ফেসবুক লাইভে যাবেন, গিয়ে আমাকে একটু জানান যে ভাই আমরা লাইভে এসেছি। তারপরে আমি আপনাদের কিছু প্রশ্ন করব বা কিছু বলবো, সেটার উত্তর আপনারা সেখানে দিবেন। বুঝাইতে পারছি? ঠিক আছে ভাই, যাচ্ছি। ওকে। সবাই একটু কমেন্ট করে জানান যে আপনারা এসেছেন। মিটের মধ্যে সবাই মিউট করে নেবেন, মিটের মধ্যে কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো মেসেজ করবেন না। আমি সবাইকে হচ্ছে আনমিউট করে, মানে মিউট করে দিলাম এবং সবার মেসেজ বন্ধ করে দিলাম, যাতে এখানে কেউ মেসেজ বা কথা বলতে না পারেন। জাস্ট কমেন্টের মধ্যে উত্তর দিবেন, যাতে কেউ কারোটা শুনে না বলতে হয়। ওকে, অনেকে এসেছেন, বাকিরা কই? লাইভটাতে প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে রিয়েক্ট করে দিয়েন। হ্যাঁ, যারা রিয়েক্ট করেন রিয়েক্ট করে দিয়েন, তাতেই দেখবেন যে লাইভটা আরো অনেকের কাছে পৌঁছাবে। প্রথম প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ লক্সলি হল? হোয়াট টাইপ অফ পোয়েম ইজ লক্সলি হল? কমেন্টে অ্যান্সার দেন। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ লক্সলি হল? প্রশ্নটা বুঝেন নাই? হোয়াট টাইপ অফ পোয়েম ইজ লক্সলি হল? সবাই উত্তর করেন। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আসার মতো, সেই কয়েকটা প্রশ্ন আমি আপনাদের এখানে করব। যারা উত্তরগুলো জানেন না, উত্তরগুলো দেখে সেটা আপনি টাইপ করেন। যারা লিখেছে সেটা দেখেন, যে আমি যে একটু আগে পড়াইলাম, এতে করে যদি আপনার মনে পড়ে যায়, আপনি সেটা এখানে লিখে দেন। তারপর আমি উত্তরটা বলে দিচ্ছি। ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ লক্সলি হল, এটার উত্তর হচ্ছে লক্সলি হল ইজ আ ড্রামাটিক মনোলগ। নেক্সট কোশ্চেন, মনোযোগ দেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, হু ডাজ দ্য স্পিকার? না, আর একটু সহজটা ধরি, যেটা আসার মতো। হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম লক্সলি হল? হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম লক্সলি হল? সবাই একটু কমেন্ট করে দেন, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম লক্সলি হল? দেখি কতটুকু কবিতায় মনোযোগ ছিল। দ্য সোলজার, সোলজার, সোলজার।
ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? আচ্ছা, রাকিবুল হাসান ভাই, আপনি লক্সলি বানানটা ভুল করেছেন। বানানগুলো খেয়াল করতে হবে, হ্যাঁ, বানানগুলো ভুল হলে কিন্তু মার্ক দিবে না। লক্সলি বানানটা কি হবে? LOCKS, লক্স, LEY, লি, লক্সলি হল। ড্রামাটিক মনোলগ, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ওকে, হু ইজ এমি? ফোর্থ প্রশ্ন, ফোর্থ কোশ্চেন, হু ইজ এমি? হু ইজ এমি? The beloved of the soldier, lover of the soldier, woman who rejected the soldier. আচ্ছা, যখন এমির প্রশ্নটা আসবে তখন সোলজার না লিখে আপনারা এখানে এইভাবে উত্তরটা লিখবেন, এমি ইজ দ্য স্পিকারস কাজিন। সর্বপ্রথম পরিচয়টা হচ্ছে তার কাজিন ছিল, এটা হচ্ছে মেইন পরিচয়, স্পিকারস কাজিন। না, হিরোইন এইসব অ্যান্সার দিলে হবে না, কাজিন অফ দ্য স্পিকার এমনও না, একটু উত্তরগুলো গোছানো সহজভাবে লিখতে হবে, ঠিক আছে? উত্তরটা দিবেন, এমি ইজ দ্য স্পিকারস কাজিন হু রিজেক্টেড হিম টু মেরি, বিয়ের জন্য তাকে রিজেক্ট করেছিল, ঠিক আছে? এভাবে উত্তরগুলো একটু গুছিয়ে লিখবেন, বুঝতে পারছেন? এবং প্রশ্নটা অন্যভাবে একটু ঘুরেও আসতে পারে যে এমি হু ইজ দ্য স্পিকারস কাজিন ইন লক্সলি হল,
হু ইজ দ্য স্পিকারস কাজিনস ইন লক্সলি হল? এমি ইজ দ্য স্পিকার্স বানান ভুল, ফারহানা শুভা। আপু আপনার স্পিকার্স বানানটা একটু খেয়াল করেন। এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমাদের মার্ক কম আসে, ঠিক আছে? আরেকটা ইয়ে হচ্ছে রুনা আক্তার, স্পিকার্স লিখছেন না, আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি কমা হবে উপরে, কমাটা দিলে তাহলে বোঝা যাবে যে স্পিকারের। এই মিস্টেকগুলো ঠিক করতে হবে। স্পিকার লেখার পরে ইনভার্টেড উপরে একটা কমা দিতে হবে, দিয়ে হচ্ছে এস দিতে হবে, তাহলে এটা হচ্ছে রাইট। এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমাদের মার্ক কমে যায়। এমি বানান ভুল হয়েছে, ফাহমিদা সুলতানা, এমি হচ্ছে AMY। এই জিনিসগুলো আমাদের জন্য জি গুরুত্বপূর্ণ। ভাইয়া, আমি ভুল করার পরে দেখলাম। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো ভুল হইলে আমাদের কিন্তু সমস্যা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আগামীকালকের ক্লাসে বাকিগুলো বাকি প্রশ্ন এবং বাকি সব কিছু আলোচনা করব। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে আজকের মতো এতটুকুই। বরিশ দিয়ে কি বোঝায়? বরিশ অর্থটা খেয়াল করেন, বরিশ অর্থ কি? রিচ। বরিশ অর্থ ধনী ভাইয়া। না, বরিশ অর্থ হচ্ছে বর্বর, গে, অসভ্য। আলম তালুকদার, ভাইয়া বরিশ দিয়ে কি বোঝায়? এই হচ্ছে বরিশের অর্থ। বরিশের অর্থটাই কি? বরিশ অর্থ আমরা কি জানি? বর্বর, অসভ্য হিসেবে তাকে, মানে চাষা ভুষা বলি না আমরা অনেকে, কৃষক পরিবার বা নিম্ন শ্রেণীর মানুষদেরকে এইভাবে অনেকে গালাগাল করে। এই টাইপের মানুষ, মানে এইভাবে তিনি হচ্ছে কবি, স্পিকার হচ্ছে আমাদের বলেছিল এমির হাজব্যান্ডকে, এমির হাজব্যান্ডকে বলেছিল, হু ইজ এমির হাজব্যান্ড? হি ইজ আ বরিশ ম্যান হুজ ক্যারেক্টার দ্য স্পিকার ডিসপার্গেস। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কি সবাই রিঅ্যাক্ট করেছিলেন ক্লাসটাতে, লাইভটাতে? জি ভাইয়া, রিড করে আসলাম, একটা ভুল করে আসলাম, আপনি ধরাই দিলেন। ওকে। এই ছোট্ট ছোট ভুলগুলোর জন্য আসলে মার্ক কমে যায়। আর থার্ড ইয়ারে এসে বানান ভুল বা গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা থিংস এটা, ঠিক আছে? তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, এই জিনিসগুলো খেয়াল করবেন, ভালোভাবে পড়াশোনা করেন, সুস্থ থাকবেন, দোয়া থাকলো। ভাইয়া আগামীকালকে ক্লাস কখন হবে? আগামীকালকে ক্লাস রাত 10টার দিকে করতে যদি সমস্যা হয় তাহলে কি ইফতারের পরে করতে যাচ্ছেন? ভাইয়া ইফতারের পরে একটা কথা কি, ইফতার করার পরে আর এনার্জি থাকে না শরীরে। দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা চিন্তা করে কিন্তু আমি 10টার দিকে বা 9:30টায় চিন্তা করি। জি ভাইয়া, 9:30টার দিকে দিয়ে দেন। আমরা যারা হচ্ছে জব করি বা তারাবি নামাজ পড়ি, হ্যাঁ, খতম তারাবি শেষ হতে হতে অলরেডি 10টা পার হয়ে যায়, তারপরেও তারাবির আগে চলে আসি ক্লাসের জন্য, তারাবি শেষ না করেই। না, ওই যে তারাবি তো আবার আপনাদের কেউ 8 রাকাত পরে, কেউ মনে হয় 20 রাকাত পরে না, এখানে একটু মনে হয় ঝামেলা হয়। ভাইয়া 10টায় পারফেক্ট হবে। তবে ভাইয়া 10টাই পারফেক্ট। কাজ করার জন্য 10টা আপনাদের জন্য পারফেক্ট মনে হয়, কিন্তু আপনারা তো ঘুম থেকে উঠে আবার ভোর রাতে কাজ করেন না, বুঝেন না? কিন্তু ওই যে ঘটনাটা হচ্ছে, না না আমি বলি ওই যে নামাজের তারাবির নামাজটা থাকে, তো এটার জন্য কিন্তু 10টায় দেওয়া, যে 9:30 বা অনেকের ক্ষেত্রে 9:45ও বেজে যায়, এই জন্য 10টা দেওয়া। আর তো কয়েকটা দিন, আজকে তো হচ্ছে 25 তারিখ, তাই না? 25 তারিখ শেষ, আর কয়েকটা দিন আমরা 10টার দিকে করি। হ্যাঁ, জি ভাইয়া। তো টাটা, বাই বাই, একটু পড়াশোনা করবেন, সময় কিন্তু বেশি নাই। দাদা নেক্সট ক্লাস কখন? আগামীকাল
রাত 10টায়। ভাইয়া 9:45 দেন। 9:45? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যত আগে হয় তত ভালো। আচ্ছা আপনার আবদারটা রাখলাম 9:45-এ। ঠিক আছে। ঠিক আছে। ক্লাস কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে থাকে আমি চেষ্টা করছি যত সংক্ষিপ্ত সময়ে 4টা কবিতা আলোচনা করে দেওয়া যায়, যাতে একটু হলেও আপনাদের মনে পড়ে। যদি ক্লাসটা ভালো লাগে আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকে আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে বলতে পারেন, ক্লাস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া, অনেক সুন্দর হয়েছে ক্লাস। এবং চাইলে ছোট্ট করে পোস্ট করে রিভিউ দিতে পারেন যে আজকে ক্লাস কেমন ছিল। ওকে, টাটা, বাই বাই। ওকে ভাইয়া, গুড নাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নমস্কার, আসসালাম, ভালো থেকেন। নমস্কার।